খবর সংযোগের সাপ্তাহিক হাইলাইটে আপনাদের স্বাগত। বন্ধুরা, স্বাগত জানাচ্ছি খবর সংযোগের আজকের বিশেষ বিশ্লেষণমূলক অনুষ্ঠানে। আজ আমরা কথা বলবো আন্তর্জাতিক অঙ্গনের তিনটি চাঞ্চল্যকর খবর নিয়ে, যে একসাথে মিলে তৈরি করেছে এক বিস্ফোরক চিত্র। মিয়ামিতে গোপন আলোচনা, যুদ্ধক্ষেত্রে ভয়াবহ হতাহত, আর ইউরোপের ভেতরে নতুন বিভাজন। প্রশ্ন হলো, ইউক্রেন যুদ্ধ কি সত্যি শেষের দিকে, নাকি এটা নতুন কোনো খেলার শুরু? থাকুন শেষ পর্যন্ত, কারণ আজকের বিশ্লেষণ মিস করলে পুরো ছবিটাই অসম্পূর্ণ থেকে যাবে, পরে আপনি আফসোস করবেন। চলুন তাহলে শুরু করে ইউক্রেন যুদ্ধ শান্তির আলোচনা নাকি নতুন ষড়যন্ত্র। প্রথমে রয়েছে মিয়ামির গোপন আলোচনা, যেটাকে আমি ভাগ করেছি আপনাদের জন্য সেগমেন্ট 1। প্রথম খবরটা আসছে আমেরিকার মিয়ামি থেকে। কিরিল দিমিত্রিয়েভ, যিনি পুতিনের বিশেষ দূত, তিনি বলছেন ইউক্রেন সংকট নিয়ে আলোচনা গঠনমূলকভাবে এগোচ্ছে। তার মানে কিছুটা তো পজিটিভ দিক, আমরা আশার আলোয় বুকটা বাঁধতে পারি। কি বলেন বন্ধুরা? কিন্তু এখানে মজার ব্যাপার কি জানেন? আলোচনা হচ্ছে স্টিভ উইটকফ আর ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের সঙ্গে। মানে এটা অফিসিয়াল সরকারের আলোচনা নাকি এটা ট্রাম্পের ব্যক্তিগত টিমের আলোচনা? ট্রাম্প অফিসিয়াল প্রেসিডেন্ট, কিন্তু তার লোকজন ইতিমধ্যে ডিল করতে শুরু করে দিয়েছে। কি মজার কথা। এবং আমরা দেখেছি রাশিয়া এবং আমেরিকার মধ্যে যতগুলো আলোচনা হয়েছে, উইটকফ এবং কুশনারকে দায়িত্ব দেওয়া হয়েছে। এটা ট্রাম্পের অবশ্য একটা বিচক্ষণতার প্রমাণ, কারণ ট্রাম্প চাইছেন যে করে হোক ইউক্রেন রাশিয়ার যুদ্ধটা বন্ধ হোক, অন্য কাউকে তিনি এখানে ইনভলভ করছেন না। এখন প্রশ্ন হলো, এই গঠনমূলক মানেটা কি? মানে কি রাশিয়া কিছু পাবে, ইউক্রেন কিছু ছাড়তে বাধ্য হবে? এই শব্দটা ব্যবহার করা হয় যখন দুই পক্ষ কম্প্রোমাইজ করতে রাজি হয়। এটা খুব ভালো একটা ইঙ্গিত। কিন্তু ইউক্রেনের জেলেনস্কি তো বারবার বলে আসছেন 1 ইঞ্চি জমিও তিনি ছাড়বেন না। এই বোকা লোভী, বোকা বলা ভুল হবে, সে অর্থলোভী, সে একজন বাটপার, নিরেট বাটপার। সে কখন কি বলে, কখন কি করে কেউ জানে না। তাকে ইউরোপীয় ইউনিয়ন, পশ্চিমারা একটু উস্কানি দেয়, তখন সে লাফালাফি করে। আসলে তো তার অবস্থা শেষ, একেবারে খতম। Stroke of the midnight hour, when the world sleeps, India will awake to life and freedom. আজকের পৃথিবীতে যদি একটা শব্দ সবচেয়ে বেশি শোনা যায়, বারবার উচ্চারণ করা হয়, সেটা হচ্ছে ইরান। ঠিক ধরেছেন বন্ধুরা। কিন্তু ইরানের গল্প বলতে গেলে আরও 3টি দেশের নাম অটোমেটিক চলে আসবে। নাম্বার 1 রাশিয়া, যে এক সময় সুপার পাওয়ার ছিল, এখন আবার ফিরে আসছে। নাম্বার 2 চীন, যে যুদ্ধ ছাড়াই বিশ্ব জয় করে চলেছে। নাম্বার 3 ভারত, যে সবার সাথে কথা বলে কিন্তু কাউকে বিশ্বাস করে না। এই 4টা দেশ মিলে তৈরি করছে একটা নতুন বিশ্ব ব্যবস্থা, যেখানে আমেরিকা আর ইউরোপ ধীরে ধীরে কোণঠাসা। ইরান শুধু একটা দেশ নয়, পুরো সিস্টেম। কিভাবে? প্রথমে বুঝতে হবে ইরান মানে শুধু একটা দেশ না, ইরান হলো একটা সিস্টেম, একটা নেটওয়ার্ক, একটা আইডিয়া। ইরানের 3টা শক্তি। নাম্বার 1 ভূগোলের মাস্টার কি। ইরান চাইলে এক সপ্তাহে তেলের দাম প্রায় দ্বিগুণ করে দিতে পারে, কিন্তু তাতে সবচেয়ে বেশি কে লাভবান হইব? পুতিনের রাশিয়া। কারণ রাশিয়াও তেল বিক্রেতা, তেলের দাম বাড়লে তার যুদ্ধ তহবিল একেবারে পরিপূর্ণ ভরে যাবে। নাম্বার 2 প্রক্সি নেটওয়ার্ক, সরাসরি যুদ্ধ ছাড়াই প্রভাব। ইরান কখনো খুব প্রয়োজন না পড়লে বা গায়ের উপরে যদি যুদ্ধ না এসে পড়ে, সরাসরি যুদ্ধে কিন্তু যায় না, কিন্তু তার হাজার হাজার হাত ছড়িয়ে আছে মধ্যপ্রাচ্য আর আফ্রিকা জুড়ে। যেমন লেবাননে অন্য নামে ইরানি সেনারা কাজ করে, ইয়েমেনে আরেক নামে কার্যক্রম চালায়, ইরাকে ভিন্ন দলের নাম করে নিজেদের লোক কাজে পাঠায়। আর সিরিয়া একসময় আসাদ সরকারের সমর্থন ছিল, এখন কিছু একটা করার চেষ্টা করা হচ্ছে। 1979 সালে বিপ্লবের পর থেকে ইরান একটা জিনিস ভালো করে জানা নিয়েছে। কি জানছে? সরাসরি যুদ্ধ করুম না আমরা, দীর্ঘমেয়াদী টিকে থাকুম। আর এটাই হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। নিষেধাজ্ঞা এসেছে, চাপ এসেছে, কিন্তু ইরান বেঁচে আছে। কিছু তো একটা তার পেছনে আছে। সে পেছনে কে আছে, কোন মামা চাচা, সেগুলো আমি আপনাকে বলতেছি, একটু ধৈর্য ধরেন। কারণ তার পেছনে 2 দৈত্য দাঁড়িয়ে আছে, রাশিয়া আর চীন, আর কিছুটা দূরে কে? মোদির ভারত।
এই দ্বীপের নাম তাইওয়ান এবং এই দ্বীপ নিয়েই এখন দুই পরাশক্তি মুখোমুখি। বন্ধুরা ঠিক ধরেছেন, সেই দুই পরাশক্তি হচ্ছে আমেরিকা আর চীন। চীন বলছে এটা তাদের অবিচ্ছেদ্য অংশ, আর আমেরিকা বলছে তারা এটিকে যে কোনো মূল্যে রক্ষা করবে, তাইওয়ানের পাশে থাকবে। একদিক থেকে এটাও ঠিক। বন্ধুরা চোখ রাখুন স্ক্রিনে। তাইওয়ান ছোট্ট একটি দ্বীপ, কিন্তু বিশ্ব অর্থনীতির চাবিকাঠি। চীন চাইছে এটিকে নিজেদের অধীনে, আর আমেরিকা খুঁজছে প্রতিরক্ষা চ্যানেল। এই খেলা কেউ সরাসরি ঝাঁপাচ্ছে না, কিন্তু স্ট্র্যাটেজি চলছে নন স্টপ। এদিকে পুতিন বসে দেখছে এই নাটকটি। রাশিয়া সরাসরি হস্তক্ষেপ করছে না, কিন্তু এর অর্থনৈতিক ও সামরিক চাপ দিয়ে চীন আমেরিকার ভারসাম্য পরীক্ষা করছে। অর্থাৎ পুতিন ওয়েট অ্যান্ড ওয়াচ নয়, তিনি সাবটালভাবে ইনফ্লুয়েন্স করছে গেমের আউটকাম। তাইওয়ান ইস্যু শুধু চীন আমেরিকার লড়াই নয়, বরং রাশিয়ার জন্য জিওপলিটিক্যাল রিভেঞ্জ। বন্ধুরা মনে রাখবেন, ছোট্ট দ্বীপ বড় গেম, আর পুতিন খেলে মাস্টার ক্লাস সাবমেরিন চেস। পরবর্তী মুভ দেখলে বোঝা যাবে কে কার ওপর কতটা প্রভাব রাখতে পারছে। 2025 সালের ডিসেম্বরে তাইওয়ান প্রণালীতে সামরিক উত্তেজনা পৌঁছেছিল ভয়াবহ উচ্চতায়। বিশেষজ্ঞরা সতর্ক করছেন একটা মিসের কারণে। না বন্ধুরা, ইনি কোনো অবিবাহিত সুন্দরী মিস না, এটা হলো মিস ক্যালকুলেশন, মানে ভুল হিসাব, যা এখানে তৈরি করতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা। 17 ডিসেম্বর 2025 রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী আন্দ্রে বেলসভ ঘোষণা করলেন রাশিয়া প্রথম পূর্ণাঙ্গ S-500 রেজিমেন্ট যুদ্ধের দায়িত্ব দিয়েছে। বিশাল ব্যাপার, আর ন্যাটোর হাত কাঁপাকাঁপি। এটা শুধু আরেকটা এয়ার ডিফেন্স সিস্টেম না, এটা এয়ার প্লাস স্পেস ডিফেন্স। যা S-400 যেখানে আকাশ পাহারা দেয়, S-500 সেখানে আকাশ ছাড়িয়ে মহাকাশে চোখ রাখে। এটা আর কি কি করতে পারে বন্ধুরা, আপনারা জানতে চান? আমিও জানতে চাই, তাহলে চলুন শুনে আসি। ইন্টারন্যাকচুয়াল ব্যালিস্টিক মিসাইল আটকাতে, হাইপারসনিক মিসাইল ধ্বংস করতে, স্যাটেলাইট শুট ডাউন করতে, স্পেস এয়ারক্রাফট করতে। ও মাই গড, কত কিছু না করতে পারে এই মিসাইল। এক কথায় ফ্রম স্টার ফ্লেয়ার্স টু আদার স্পেস, মানে অন্য মহাকাশ থেকে এটা আসবে, এই ধরনের এটাকে তুলনা করা হয়। কিন্তু প্রশ্ন উঠেছে, এত দেরিতে কেন এটার দরকার হলো? বন্ধুরা জানতে চান? তাহলে চলুন আমার সঙ্গে। প্রশ্ন উঠেছে 2024-এ রেজিমেন্ট গঠিত, 2025-এর শেষে যুদ্ধে দায়িত্বে 1 বছর কেন লাগলো? একদম সাধারণ কোয়েশ্চেন, যে কারো মনে এটা আসতে পারে। এটা যদি রাশিয়ার কাছে থাকে এটা, তাহলে 1 বছর ও এত দেরি হলো কেন? আগে দিয়ে তো যুদ্ধটা শেষ করে দিতে পারতো। কারণটা খুবই সিম্পল। কি এটা? টেস্টিং আন্ডার রিয়েল থ্রেট, আর্টিকেল ডিপ্লোমেসি, প্রিমিয়ার নিয়ার ক্রিয়েটস এ ব্রিজ, হাই রিস্ক স্ট্র্যাটেজিক জোনস। মানে রাশিয়ার S-500-কে কাগজে না, রিয়াল ব্যাটেলফিল্ড এনভায়রনমেন্টে রিফাইন করেছে। মানে অনেক ক্ষেপণাস্ত্র, অনেক অস্ত্র আছে যেগুলো আপনি দেখবেন যে ল্যাবরেটরিতে প্রথমে তো এটা আস্তে আস্তে টেস্ট করা হয়, তারপর এটা কাগজে কলমে নিয়ে এসে বলা হয় যে এটা করে ফেলবে, সেটা করে ফেলবে, সেটা ধ্বংস করে ফেলবে। কিন্তু যখন ব্যাটেলফিল্ডে যায় তখন এটা ফুস, কোনো কাজে আসে না। কিন্তু এই যে S-500 এটা বহু বছর ধরে পরীক্ষা নিরীক্ষা করার পর ব্যাটেলফিল্ডে কিছু কিছু জায়গায় চালানো হয়েছে। তারপরে এটা ম্যাসিভ আকারে এখন ইউক্রেন যুদ্ধের মাঠে পুতিন নামিয়ে দিয়েছে। পুতিনের CIS শিখর সম্মেলন কি সেটা? বন্ধুরা দেখুন, প্রতি বছর নববর্ষের আগে, মানে ক্রিসমাস ইভস বলেন, তারপরে হ্যাপি নিউ ইয়ারের আগে পুতিন কি করে? পুতিন একটা বিশেষ কাজ করেন। না না, এটা ক্রিসমাস শপিং নয়, উনি শপিং করেন না, এটা ভুল ধারণা। এটা হলো CIS শিখর সম্মেলন, মানে সোভিয়েত ইউনিয়ন ভাঙার পর যে দেশগুলো স্বাধীন হয়েছিল তাদের একটা বার্ষিক রিইউনিয়ন পার্টি। কিন্তু এখানে কেক কাটা হয় না, ভূ রাজনীতির ম্যাপ আঁকা হয়। ঠিক ধরেছেন। আপনার মনে আর আমার মনে এই নিয়ে কয়েকটা প্রশ্ন জাগতে পারে। প্রশ্নগুলো একটু ক্লিয়ার করি। কোয়েশ্চেন নাম্বার 1, কেন সেন্ট পিটার্সবার্গ? 2018 সাল থেকে এই সম্মেলন পুতিনের জন্ম শহরে হচ্ছে, কাকতালীয়ভাবে মোটেও না, কিন্তু এটা পুতিনের হোম গ্রাউন্ড অ্যাডভান্টেজ। তারপরে রাশিয়ার ঐতিহ্য, সংস্কৃতি আর
ক্ষমতা প্রদর্শনের সুযোগ থাকে। কোয়েশ্চেন নাম্বার 2, অআনুষ্ঠানিক মানে আনুষ্ঠানিক না, অনানুষ্ঠানিক মানেটা কি? মানে হচ্ছে ক্রেমলিনের সহকারী ইউরি উশকভ যে কথাটা বলেছেন, অআনুষ্ঠানিক আলোচনায় আসলে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা হয়। মানে আপনি জানেন না, আপনি ইউ আর নট প্রিপেয়ার টু টক অ্যাবাউট এনি সিরিয়াস ম্যাটার, বাট সিরিয়াস কথাগুলো এখানেই হয়ে যায়। এর মানে হলো ক্যামেরার সামনে হাসি হাসি, ক্যামেরার পেছনে আসল ডিল। কোনো লিখিত প্রোটোকল নেই, তাই ডিনায়াবিলিটি আছে। গোপন চুক্তি, অর্থনৈতিক কার্ড, কূটনৈতিক চাপ সব একসাথে খেলা হয়। এখানে কিছু চমকপ্রদ তথ্য লক্ষ্য করুন। 3 জন নেতাকে লিও তলস্তয় শান্তি পুরস্কার দেওয়া হলো। কাকে কাকে? কিরগিজস্তান, তাজিকিস্তান আর উজবেকিস্তান। মধ্য এশিয়ার 3 কৌশলগত দেশ। চীনের বেল্ট রোড ইনিশিয়েটিভের মূল রুট এটা কি পুরস্কার নাকি কূটনৈতিক বার্তা? আপনারাই বলুন না কমেন্টে, আমরা একটু জানতে চাই। দুইজনের মধ্যে কি সম্পর্ক, কি বন্ধুত্ব নাকি সোনালী ফাঁদ? আজকে খুলে বলবো পুতিনের চোখে সৌদি আরব আসলে কি। থাকুন শেষ পর্যন্ত, কারণ টুইস্টটা মাইন্ড ব্লোয়িং। চলুন তাহলে শুনে আসি পুতিনের চোখে সৌদি আরব রহস্যময় বন্ধুত্বের গল্প। কি ধরনের বন্ধুত্ব এটা বন্ধুরা জানতে চান? চলুন তাহলে শুনে আসি। দেখুন, পুতিন আর সৌদি আরব এটা হওয়ার কথা ছিল না। ইতিহাস বলে সোভিয়েত যুগে রাশিয়া আর সৌদি ছিল চরম শত্রু, একে অন্যকে দেখতে পারত না। আফগান যুদ্ধে সৌদিরা একটি গোষ্ঠীকে টাকা দিত আর রাশিয়ানরা কি হতো? রাশিয়ানরা মরতো। কারণ হচ্ছে সৌদি আরব পেট্রোনাইজ করতো একটা দলকে, সেই দল রাশিয়ান সৈন্যদের উপরে আক্রমণ চলত। চেচনিয়ার বিদ্রোহীদের পেছনেও ছিল সৌদি মানি। কিন্তু 2016 সালে এসে কি হলো? ম্যাজিক। পুতিন আর সৌদি যুবরাজ হঠাৎ বেস্ট ফ্রেন্ড হয়ে গেলেন। কেন? এক শব্দে উত্তর, তেল। কালো সোনা, যেটা দুই দেশের অর্থনীতির প্রাণ। 2017 সালে সৌদি বাদশাহ সালমান মস্কো গেলেন। 50 বছরে প্রথম সৌদি রাজার রাশিয়া সফর ছিল সেটা। পুতিন তাকে স্বাগত জানালেন সোনার গালিচা দিয়ে। আমরা তো লাল গালিচার কথা শুনেছি, এখানে সোনার গালিচা কেন বুঝতে পারবেন। আর স্বাক্ষর হলো বিলিয়ন বিলিয়ন ডলারের চুক্তি। দ্য গার্ডিয়ান লিখলো এটা বৈশ্বিক ক্ষমতার ভারসাম্য পরিবর্তনের ঘোষণা। পুতিনের মাস্টার স্ট্রোক আসলে কোথায়? এখন আসে আসল গেমে। পুতিন জানতেন আমেরিকান শেল অয়েল তার তেলের বাজার দখল করে নিচ্ছে। সৌদিরাও চিন্তিত ছিল দাম পড়ে যাচ্ছে। তখন পুতিন এক স্মার্ট মুভ দিলেন। 2016 সালে জন্ম হলো ওপেক প্লাস। ওপেকের সাথে রাশিয়ার একটা জোট। পুতিনের পরিকল্পনা সিম্পল, সৌদিদের সাথে মিলে তেল উৎপাদন কমাবেন, দাম বাড়াবেন। হোয়াট এ আইডিয়া! আর আমেরিকান শেল কোম্পানিগুলো তারা দামের চাপে ভেঙে পড়বে। আর এই কৌশল কাজ করলো। তেলের দাম $30 থেকে লাফিয়ে $80 ছিল সেই সময়। পুতিনের ট্রেজারিতে আবার টাকা আসতে শুরু করলো। ইউক্রেন যুদ্ধের খরচ চালানো সম্ভব হলো। এটা 22 সালের পরের ঘটনা বলছি আপনাদের। কিন্তু এখানেই মজার ব্যাপার, পুতিন কখনোই সৌদিকে পুরোপুরি বিশ্বাস করেনি। কেন? কারণ সৌদি আমেরিকার পুরনো বন্ধু। রিয়াদে আমেরিকান সামরিক ঘাঁটি রয়েছে, আর পুতিনের কাছে সৌদি আরব হলো একটা ইউজফুল ফ্রেন্ড, দরকারি বন্ধু। কিন্তু সতর্ক থাকতে হয় সব সময়। এবার আসুন আসল টুইস্টটা বলি, যেটা কেউ খুব একটা বলে না। পুতিন আসলে সৌদি আরবকে দেখেন তার একটা পরীক্ষামূলক প্রজেক্ট হিসাবে। কি প্রজেক্ট? দেখা যাক একটা ঐতিহ্যবাহী আমেরিকান বন্ধুকে কতটা দূরে নিয়ে যাওয়া সম্ভব। দেখুন, সৌদি আরব আমেরিকার সাথে 80 বছরের পুরনো বন্ধুত্ব রাখছে, কিন্তু একই সাথে রাশিয়া চীনের সাথেও ঘনিষ্ঠ হচ্ছে। এটা পুতিনের জন্য মডেল কেস। দেখাচ্ছেন যে আমেরিকার প্রভাবের বাইরেও সম্পর্ক সম্ভব। আর 2025 সালে এসে সবচেয়ে বড় টুইস্ট, সৌদি আরব ব্রিক্সে পুরো যোগ দেয়নি, তারা হেজিং করছে। ব্রিক্স আমন্ত্রণ পেয়েছে 2023 সাল থেকে, কিন্তু এখনও সিদ্ধান্ত নেয়নি। কেন? কারণ তারা পশ্চিম ও পূর্ব দুই দিকেই দরজা খোলা রাখতে চায়। এই পুতিনের জন্য একটা বার্তা, সৌদি আরব তাদের নিজস্ব এজেন্ডা খেলছে। তারা রাশিয়ার সাথে ব্যবসা করবে, সহযোগিতা করবে, কিন্তু পুরোপুরি রাশিয়া শিবিরে যাবে না। আর গভীরে গেলে আরেকটা ব্যাপার বোঝা যায়, পুতিন কখনোই সৌদিকে সত্যিকারের বিশ্বাস করেন না। কারণ তিনি জানেন যদি কখনো আমেরিকা সৌদিকে চূড়ান্ত চাপ দেয়, তাহলে সৌদি আরব ওয়াশিংটনের দিকেই ঝুঁকবে, রাশিয়ার দিকে নয়। তাই পুতিনের কৌশল হলো ম্যাক্সিমাম বেনিফিটস নাও, কিন্তু পুরো নির্ভর করো না। তেলের দাম যখন বাড়ানো দরকার, সৌদিদের সাথে মিলে কাজ করো।
কিন্তু যখন মনে হবে সৌদিরা নিজেদের স্বার্থে খেলছে তখন নিজের পথে এগাও, যেমন 2020 সালের মতো। এটা হলো চেস খেলা, আর পুতিন সেই গ্র্যান্ডমাস্টার যে কিনা সময় নিয়ে এমন চাল দেয় যে কিস্তি মার হয়ে যায়। খবর সংযোগের বিহাইন্ড দ্য সিনে অনুষ্ঠানটি আপনার পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন কমেন্টে জানান। বাংলাদেশ, ভারত, আমেরিকা, ইউরোপ, মধ্যপ্রাচ্য, ইউকে, যেখান থেকে দেখুন না কেন আমরা আপনার মতামত শুনতে চাই। বিজ্ঞাপন ও প্রমোশনের জন্য ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। আজ এই পর্যন্ত আমি কাজল হায়দার বিদায় নিচ্ছি। প্রতিশ্রুতি থাকলো কাল একই সময় আবার ফিরবো নতুন টপিক, গভীর বিশ্লেষণ আর আরও বড় দৃষ্টিভঙ্গি নিয়ে। ভালো থাকুন, নিরাপদে থাকুন। ধন্যবাদ সবাইকে।